এই ভিডিওতে তোমাদের চেয়ার সম্পর্কে কিছু ধারণা দেব, আর চেয়ারের কাটিং লেন্থ কী করে বের করতে হয় সেটা বুঝিয়ে দেবো। এস্টিমেট আইটেমের মধ্যে পড়ছে। ঠিক আছে। দেখো, অ্যাকচুয়াল হেডিংটা লেখা আছে বার বেন্ডিং শিডিউল, মানে কাটিং লেন্থ অফ চেয়ার বারের কাটিং লেন্থ। এখন প্রথমে জানতে হবে যে চেয়ার বারটা কোথায় ব্যবহার করি আমরা। আমরা কি জানি যে কংক্রিট টেনশানে উইক, প্লেন সিমেন্ট কংক্রিট উইক ইন টেনশান। তাহলে ওর যে টেনসাইল প্রপার্টি কংক্রিটের, সেটাকে আমরা ইনক্রিজ করি কি করে? স্টিলটাকে ব্যবহার করে। এবারে চেয়ার বারটাও ওই একই উদ্দেশ্যে, অর্থাৎ স্টিল হিসাবে ব্যবহৃত হয়ে কংক্রিটের টেনসাইল প্রপার্টিকে বৃদ্ধি করে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলতে পারি যে আমাদের যে কংক্রিটের খাঁচাটা তৈরি হয়, একটা টপ রেনফোর্সমেন্ট থাকে, একটা বটম রেনফোর্সমেন্ট থাকে। তাহলে এই যে টপ রেনফোর্সমেন্ট এবং এই যে বটম রেনফোর্সমেন্ট, এই যে গ্যাপটা প্রপারলি মেনটেন করার জন্য আমরা চেয়ার বারকে ব্যবহার করি। তারপরে দেখো, এই যে আমাদের রেনফোর্সমেন্টটা আছে টপ কেজ এবং বটম কেজ, এই যে রেনফোর্সমেন্ট, ডবল রেনফোর্সমেন্ট আছে, যখন আমরা ভাইব্রেটরকে ইউজ করি, ধরো 60 mm ডায়ার নজেলের ভাইব্রেটর ইউজ করছি কংক্রিটিংয়ের সময়, তখন তো ভাইব্রেশান তৈরি হচ্ছে। তাহলে এই খাঁচা ডিস্টার্ব হয়ে যেতে পারে, তাহলে গ্যাপটাও গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে সেই ভাইব্রেটিংয়ের সময়ও, এছাড়া আরও শাটারিং যদি ঠিক মতো না করা থাকে, বিভিন্ন কারণের জন্য এই রেনফোর্সমেন্ট ডিস্টার্ব হতে পারে। সেটা যাতে না ডিস্টার্ব হয়, প্রপারলি যাতে টপ কেজ এবং বটম কেজ রেনফোর্সমেন্টের গ্যাপ মেনটেন হয়ে যায়, কোনো রকম ভাইব্রেটরি এফেক্ট বা অন্য কোনো এফেক্টের জন্য যাতে এই রেনফোর্সমেন্ট ডিস্টার্ব না হয়, সেই জন্যেই আমাদের চেয়ার বার ব্যবহার করা হয়। এখন এখানে একটা জিনিস বলি যে ডায়ামিটার অফ চেয়ার বারের যে ডায়ামিটার মিনিমাম 10 মিলিমিটার থেকে 12 মিলিমিটার ধরতে হয়। এর থেকে বেশি ধরে, কিন্তু মিনিমাম এইটা। বুঝতে পারলে আমি কি বলছি? এখন আমরা এখানে যেটা ব্যবহার করেছি, একটা ছোট্ট ড্রয়িংয়ের মাধ্যমে দেখো, এইটা হচ্ছে একটা ফুটিং, মানে ফুটিং স্ল্যাবে চেয়ার বার ব্যবহার করা হয়, ফ্লোর স্ল্যাবে, রুফ স্ল্যাবে, এইসব জায়গায় চেয়ার বার ব্যবহার করি। তা ধরো এটা ফুটিং স্ল্যাবের ডেপথ হচ্ছে 600 মিলিমিটার। এটা হচ্ছে টপ রেনফোর্সমেন্ট, এটা বটম রেনফোর্সমেন্ট। তাহলে এটা হচ্ছে বটম ডিস্ট্রিবিউশন বার এইগুলো, আর এটা হচ্ছে বটম মেন বার, এটা হচ্ছে টপ মেন বার, এটা হচ্ছে টপ ডিস্ট্রিবিউশন বার, আর মাঝখানের এইটা হচ্ছে চেয়ার বার। এইটা হচ্ছে এই লাল মতো রঙের, যেটা রেড কালারের দেখছো, এটা হচ্ছে চেয়ার বার। আর 50 mm করে কভার দেওয়া আছে চারদিকেই, 50 mm কভার। এখানে আমরা চেয়ার বার যেটা ব্যবহার করেছি 12 mm ফাই, আর আদার্স অন্য যে বারগুলো আছে সবই 20 mm ফাই আমরা ব্যবহার করেছি, 20 mm ডায়ামিটারের। এবং যে স্পেসিংগুলো ব্যবহার করেছি, বারের যে স্পেসিং, সবই 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করেছি। বোঝা গেল? চেয়ার বারটা দেখতে কীরকম হয়? এই রকম। ওপরের অংশটা হচ্ছে হেড, এখান থেকে এই পর্যন্ত অংশটা হেড, এটাকে ক্যাপিটাল এ ধরে নাও। এটা হচ্ছে হাইট, এখান থেকে এইটা হাইট, এখান থেকে এইটা হাইট, তাহলে দুটো হাইট, তাহলে হচ্ছে বি, এটাকে ধরে নাও। দুটো লেগ, এই একটা লেগ, এই একটা লেগ, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি সি। এখন এখানে এই যে হুকগুলো রয়েছে, এটা তাহলে 90 ডিগ্রি হুক সব, এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটো, এটা 90 ডিগ্রি তিনটে, এটা 90 ডিগ্রি চারটে, তাহলে 90 ডিগ্রি হুক কটা আছে? চারটে। এটা খেয়াল রাখতে হবে। এবারে আমাদের মেজারমেন্টগুলো বা এস্টিমেটটাকে করতে হবে, তারপরে টোটাল কাটিং লেন্থ আমরা বের করব। এই যে চেয়ার বার, এই চেয়ার বারের কাটিং লেন্থটা কত বের করব। এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণভাবে যে কনসালটেন্সি ফার্মগুলো হয়, তারা এই চেয়ার বার সম্বন্ধে কোনো রকম কিছু ড্রয়িং দেয় না এবং কাটিং লেন্থও বের করে দেয় না। আর ক্লায়েন্ট যে কোম্পানিগুলো থাকে, তারা কি করে, এই চেয়ার বারের জন্যে দাম দিতে চায় না
এর ভ্যালু এরা দিতে চায় না। এরা কি করে যে টোটাল এস্টিমেটের ওপর 1 থেকে 1.5% একটা টাকা চেয়ার বারের জন্য ধরে দেয়, 1-1.5%, বুঝতে পারলে? কিন্তু আমাদের সেটা করলে হবে না। প্রপারলি চেয়ার বারের জন্য এক্স্যাক্ট কত স্টিল লাগছে সেই হিসেব করা দরকার। আর এটা বলছি কেন না, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে সাধারণত কন্ট্রাক্টর ফার্মগুলো কী করে, সাইডে যে স্ক্র্যাপ পড়ে থাকে, স্ক্র্যাপগুলো, সেই স্ক্র্যাপ থেকে চেয়ার বারগুলোকে তৈরি করে দেয়। কারণ ওই প্রপারলি টাকাটা পায় না ক্লায়েন্ট কোম্পানি থেকে, সেই কারণে সাইডে যে স্ক্র্যাপ পড়ে থাকে, স্ক্র্যাপ থেকে চেয়ার বারগুলোকে তৈরি করে দেয়। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন তাহলে আমরা কাটিং লেন্থ বের করি এসো। তাহলে হেডটা আমরা বের করছি 2 ইন্টু স্পেসিং অফ টপ ডিস্ট্রিবিউটার। তাহলে টপ ডিস্ট্রিবিউটার তো এই গোল গোলগুলো। এখন এই যে কাটিং বারের যে হেডটা, এই হেডটার মধ্যে 3টে ডিস্ট্রিবিউটার থাকতেই হবে। মানে 3টে ডিস্ট্রিবিউটার থাকা মানে এই 1 2 3, তার মানে এই একটা হচ্ছে স্পেসিং, এই একটা স্পেসিং, দুটো স্পেসিং পাবো। সিস্টেমটা বুঝতে পারলে যে 3টে ডিস্ট্রিবিউটার থাকতেই হবে, তবেই আমরা দুটো স্পেসিং পাবো, স্পেসিং 1, স্পেসিং 2। তাহলে 2 ইন্টু স্পেসিং অফ টপ ডিস্ট্রিবিউটার। তাহলে স্পেসিংগুলো কত আমরা আগেই বলেছি, সব স্পেসিং আমরা 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার ধরেছি। তাহলে 2 ইন্টু 150 প্লাস 2 ইন্টু 50। 2 ইন্টু 50 কোনটা? এই এখানের এক থেকে এই যে গ্যাপ, এটাকে 50 ধরে নেওয়া হয়। এখান থেকে এদিকের এই যে গ্যাপটুকুনি পড়ে আছে, এটাকে 50 ধরে নেওয়া হয়। তাহলে দুদিকেই 50 আছে। তাহলে 2 ইন্টু 50, তাহলে 100। তাহলে টোটাল কত হলো? 400 মিলিমিটার। এবারে হাইট, হাইট হচ্ছে এইটা হচ্ছে হাইট, এই হাইট। তাহলে হাইটটা কীভাবে পাবো? তাহলে হাইট অফ ফুটিং, হাইট মানে এখান থেকে এইটা হচ্ছে হাইট। তাহলে হাইট অফ ফুটিং মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কভার, এই একটা কভার, এই একটা কভার বিয়োগ করছি টোটাল হাইট থেকে। আবার বিয়োগ করছি কি কি? টপ মেনবার, মানে এই টপ মেনবার এবং বটম মেনবার হলো। আর কি বিয়োগ করছি? টপ ডিস্ট্রিবিউশন বার। 3টে আইটেম বিয়োগ করছি, এদের ডায়ামিটারগুলো। তাহলে হাইট অফ ফুটিং কত? 600। দুটো ক্লিয়ার কভার 50 দুগুণে 100। এবারে হচ্ছে টপ মেনবার ডায়া কত? 20। বটম মেনবার ডায়া কত? 20। টপ ডিস্ট্রিবিউটার কত? আদার বার্স আমরা সমস্ত 20 ধরে নিয়েছি। চেয়ার বারটাই 12 ধরেছি, চেয়ার বারের ডায়াটা 12 ধরেছি। বাদ বাকি ডিস্ট্রিবিউটার হোক আর মেন বারই হোক, সবই 20 ধরেছি, 20 mm ডায়া। তাহলে 20 আর হচ্ছে বটম যে মেন বারটা রয়েছে, তার মানে এইটা 20। তাহলে 3 × 60 আর 50 দুগুণে 100, 160। 600 থেকে 160 বাদ দিলে 440 মিলিমিটার। এবারে লেগ সি, লেগ এই একটা লেগ, এই একটা লেগ, সি ধরে নিয়েছি আমরা লেগটাকে। তা 2 ইন্টু স্পেসিং অফ বটম মেনবার্স, 2 ইন্টু স্পেসিং অফ বটম মেনবার্স। কারণ এখানে দুটো স্পেসিং হচ্ছে কেন? দেখো, একটা ধরো এই একটা ধরো স্ল্যাব, এই স্ল্যাব ধরো, এখন ধরো এই হচ্ছে চেয়ার বারটা। এখন এরকমভাবে তো বারগুলো থাকবে, এই বারগুলোর ওপর চেয়ার থাকছে, কিন্তু তাহলে মিনিমাম এই 1টা 2টো 3টে বার তার উপর দিয়ে চেয়ারের লেগটা যাবে। দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে বারের ওপর দিয়ে চেয়ারের লেগটা যাচ্ছে। 3টে বারের ওপর দিয়ে যাচ্ছে মানে দুটো স্পেসিং পাচ্ছে। এই একটা স্পেসিং আর এই হচ্ছে আর একটা স্পেসিং, দুটো স্পেসিং। সেই জন্য 2 ইন্টু স্পেসিং অফ বটম মেনবার্স প্লাস 50 হচ্ছে কেন না, এদিকে এই এক্সট্রা কিছুটা বাড়ানো থাকছে, এই বাড়ানোটা হচ্ছে 50। তাহলে হচ্ছে প্লাস 50। তাহলে 2 ইন্টু 150 স্পেসিং, সব 150 সেন্টার টু সেন্টার ধরেছি, 150 mm। তাহলে প্লাস 50, 350 mm হয়ে গেল। এইবারে আমাদের কাটিং লেন্থ অফ চেয়ার বার কী হবে? যে এ প্লাস 2b, এ কোনটার দেখে নাও? হেড। 2b মানে দুটো হাইট আছে, তাহলে এ প্লাস 2b। এবারে প্লাস 2c, দুটো লেগ আছে।
এখান থেকে আমাদের রিডাকশান করতে হবে। কারণ হুকের জন্য 4টে 90 ডিগ্রি হুক আছে। তাহলে 4টে 90 ডিগ্রি হুক মানে 90 ডিগ্রি হুকের ভ্যালু কত? 2D। এবার 4টে আছে, তাহলে 2D ইন্টু 4 মানে 2 ইন্টু 4 ইন্টু ডির ভ্যালু কত? ডায়ামিটার, চেয়ারের ডায়ামিটার কত ব্যবহার করেছি? 12 মিলিমিটারের। তাহলে 2 ইন্টু 4 ইন্টু ডি, ডায়া অফ চেয়ার বার 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1884 মিলিমিটার। এটা মিটারে কনভার্ট করলে কত হবে? 1.884 মিটার। বুঝতে পারছো? এইভাবে আমরা জিনিসগুলোকে বের করে থাকি। এই হচ্ছে চেয়ার বার, তার কাটিং লেন্থ বের করা। এটা প্র্যাকটিক্যালে তোমাদের কাজে লাগবে, যখন তোমরা সাইট ওয়ার্ক করবে অবশ্যই কাজে লাগবে। দেখো কতটা বুঝতে পারলে। আর একই কথা আবারও বলছি, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।